ভারতের উত্তর পূর্ব দিক অর্থাৎ সেভেন সিস্টার্সের বর্তমান অবস্থা কি ভারত সরকারের প্রধান মাথা ব্যথার কারণ হয়ে উঠছে? আমাদের দেশের ইন্টারনাল পলিটিক্সে অনেকেই হয়তো দেখেছেন যে মণিপুর সমস্যাকে কেন্দ্র করে একযোগে ভারত সরকারকে অ্যাটাক করতে দেখা যায় বিরোধীদের। কিন্তু মণিপুরে যে ঘটনা বর্তমান সময় ঘটছে তার পিছনে বিদেশি শক্তির কতটা ইন্ধন আছে সে বিষয়ে কিন্তু আলোচনা ভারতের রাজনীতিতে করতে শোনা যায় না। মণিপুর এবং সেভেন সিস্টার্সে ধারাবাহিকভাবে শেষ এক মাসে এমন কিছু ঘটনা ঘটলো যা সমস্ত ভারতীয়দের দেখা উচিত, বোঝা উচিত এবং রিয়েলাইজ করা উচিত আসলে মণিপুরের এই সমস্যার পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র ক্রমশ ভারতের উপর কিন্তু চাপ তৈরি করার চেষ্টা করছে। আজকে একাধিক রিপোর্টের উপর বেস করে আমি এমন কিছু তথ্য আপনাদের দেখাবো যা আমার দৃঢ় বিশ্বাস ভারতের কোনো সংবাদপত্র কিংবা ডিজিটাল নেটওয়ার্ক এভাবে আপনাদের সামনে উপস্থাপন করেনি। সমস্যাটা শুরু হয় ঠিক দুদিন আগে। সমস্যা বলছি মানে এই একটা হঠাৎ করে এমন একটি বিষয় দুদিন আগে ভারত সরকার রিয়েলাইজ করে যা কিন্তু সমস্ত ষড়যন্ত্র তত্ত্বকে ছাপিয়ে যেতে বাধ্য। মণিপুর থেকে ঠিক দুদিন আগে একটি রকেট উদ্ধার করা হয়। এই রকেটটির সাইজ ছিল 9 ফুট। 9 ফুটের একটি রকেট বা মিসাইল, যে মিসাইলটি ভারতের সেনাবাহিনীর বিপক্ষে ব্যবহার করার পরিকল্পনা এই অঞ্চলের বিদ্রোহী গ্রুপরা করেছিল। শুধুমাত্র রকেট উদ্ধার নয়, এই অঞ্চলে একাধিক বিস্ফোরক দ্রব্য এবং 3জন বিদ্রোহী গ্রুপের সদস্যকে গ্রেফতার করা হয়। পরবর্তীকালে জানা যায় সেই দুই সদস্য হলো কালিম্পং কমিউনিস্ট পার্টি এবং পিপল লিবারেশন আর্মির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তাদের থেকে বিভিন্ন খোঁজ খবর নিয়ে জানা যায় এই যে রকেট বা মিসাইল বা কি এক্সপ্লোসিভ এই যে উদ্ধার করা হচ্ছে এর পিছনে বিদেশি যোগ স্পষ্ট। অর্থাৎ বিদেশ থেকে দিনের পর দিন এই অঞ্চলে কিন্তু অস্ত্র আসতে শুরু করেছে, কখনো মায়ানমার বর্ডার দিয়ে, কখনো বাংলাদেশ বর্ডার দিয়ে, কিংবা কখনো ঘুর পথে ভারতেরই কিছু দালাল এই অঞ্চলের বিদেশের অস্ত্র, বানানো অস্ত্র কিন্তু এই অঞ্চলে পৌঁছে দিচ্ছে। ফলে ভারতের সেনাবাহিনীর বিপক্ষে এই লড়াই তারা আরো জোরদার গতিতে করতে শুরু করেছে। একাধিক সংবাদপত্র এই খবরকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। এমনকি আপনারা জানেন রাষ্ট্রসংঘের মতো একটি সংগঠন, তার মাথায় যিনি বসে আছেন সেই ভল্টার টার্ক, তিনি মণিপুর ইস্যু নিয়ে ভারতকে রীতিমতো টার্গেট করে কিছু কথা বলেছিলেন 2 মাস আগে। একটা জিনিস স্পষ্ট, এই মণিপুর ইস্যু যত না ভারতের ইন্টারনাল সমস্যা বৃদ্ধি করছে তার থেকে অনেক বেশি আন্তর্জাতিক স্তরে ভারতের মান সম্মানকে শেষ করার একটা চক্রান্ত বিভিন্ন মহল থেকে করা হচ্ছে। যাই হোক, এবার মূল খবরে ফিরি। দ্বিতীয় একটি স্টোরি যে খবরে বলা হয়েছে এই মণিপুরে যে অস্ত্র উদ্ধার করা হচ্ছে তার 90% অর্থাৎ 90% অস্ত্র হলো বিদেশের তৈরি অস্ত্র। এমনকি কিছুদিন আগে পাঞ্জাব এবং বিহারের একটি ইনপুটের উপর ভিত্তি করে বোঝা গেছিল যে এই অঞ্চলে খালিস্তানি এবং ইউএনএলএফ এদের নেক্সাস অস্ত্র বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, জুলাই মাসে প্রথমে 4জন অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করা হয়। মণিপুরের পুলিশ তাদেরকে যখন কোর্টে প্রডিউস করে তখন বিস্ফোরক কিছু দাবি করে। মণিপুরের পুলিশ বলে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে তার 99% অস্ত্র হলো আমেরিকার তৈরি এবং বিদেশি অস্ত্র। সেখানে কিছু নাম মণিপুর পুলিশ অফিসিয়ালি কিন্তু ডকুমেন্ট করেছে মণিপুর আদালতে। এটা অফিসিয়াল ডকুমেন্ট, ফলে আমার বানিয়ে বলা কিংবা কোন সংবাদপত্র কি বললো তার উপর কোনো যায় আসে না। সেখানে মণিপুর পুলিশ বলছে যে এই অঞ্চলে ব্লোকস, সিজ, সিক্সার্স, স্মিথ, উইসেন্স, বেরেটার্স এই ধরনের বিদেশি বন্দুককে উদ্ধার করা হয়েছে এবং একাধিক মাল্টিপল ম্যাগাজিনকে উদ্ধার করা হয়েছে, যেগুলো সবটাই বিদেশি অস্ত্র। ফলে এই অঞ্চলে বিদেশি অস্ত্র কিভাবে ঢুকছে এত বর্ডার সিকিউরিটি থাকা সত্ত্বেও, সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন যা মণিপুর আদালতে সেদিন ওঠে। পাশাপাশি এই অঞ্চলে এই অস্ত্রগুলো সম্পর্কে যখন তথ্য কালেক্ট করা হয় মণিপুর পুলিশের মাধ্যমে, সেখানে বলা হয় এই ফরেন মেড অস্ত্রগুলোর কোনো লিগাল ডকুমেন্ট নেই। এমনকি এখানে বলা হয়েছে এই অস্ত্রগুলো কেনা হয়েছে ক্যাশ মেমো, ফেক ক্যাশ মেমোর উপর ভিত্তি করে। এমনকি এটাও বলা হয়েছে যে এখানে যে কাস্টম ডিক্লারেশন জমা দেওয়া হয়েছিল সব কটাই কিন্তু নকল, অর্থাৎ ফেক। ফলে বুঝতেই পারছেন এই অঞ্চলকে কেন্দ্র করে বড় সড় ষড়যন্ত্র কিন্তু উঠতে শুরু করে।
এই পুরো ঘটনার সঙ্গে রিচার্ড নামক এক ব্যক্তির যোগ পাওয়া যায়, যিনি আবার 1995 সালে গ্রেফতার হয়েছিলেন ভারত সরকারের দ্বারা ইউএপিএ আইনের মাধ্যমে। অর্থাৎ সেই রিচার্ড যে কিনা এই অঞ্চলের অস্ত্র আমদানি বা রপ্তানি এই বিজনেসের সঙ্গে জড়িত, একই সঙ্গে তার বিদেশের সঙ্গে লিঙ্ক আপ আছে, তা কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। পাশাপাশি পুলিশ এখানে সেদিন ইনভেন্ট করেন যে এই অঞ্চলে একটি ফেক লাইসেন্সিং ইকোসিস্টেম তৈরি হয়েছে, এবং আপনারা বিশ্বাস করুন বা না করুন, কিছু ভারতীয় যারা দেশের ক্ষতি চায় তারা এই প্রসেসটার সঙ্গে জড়িয়ে পড়েছে। এখানে বলা হচ্ছে ফেক লাইসেন্স তৈরি করে এই অঞ্চলের দুই বিদ্রোহী গ্রুপ মিতেই এবং কুকি গ্রুপের কাছে অস্ত্র পৌঁছে যায়, এবং এই পুরো প্রসেসটি করতে 50,000 থেকে 5 লাখ টাকা ঘুষ অবধি দিতে হয়। এমনকি এই ঘুষ দেওয়ার পর একটি সার্টিফিকেট ইস্যু করা হয় যার নাম এনএডিএসি, অর্থাৎ ন্যাশনাল আর্মস ডাটাবেস ফর আর্মস লাইসেন্স, যা পরবর্তীকালে বিভিন্ন সময় পুলিশ দেখতে পেয়েছে যে এই লাইসেন্স ইস্যু করার পর একটি অস্ত্র 35 থেকে 40 লক্ষ টাকাতেও কিন্তু বিক্রি হয়। ফলে এই পুরো ঘটনার সঙ্গে ভারতীয়রাও যে যুক্ত হয়ে যাচ্ছেন তা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে। পরবর্তীকালে একটি খবর প্রকাশিত হয় 28 আগস্ট 2025-এর, অর্থাৎ ঠিক 2 মাস আগে। সেখানেও দেখা যায় এই অঞ্চল থেকে বিপুল পরিমাণে আমেরিকার তৈরি M16 রাইফেল কিন্তু খুঁজে পাওয়া গেছে, অর্থাৎ যোগটা আরো দৃঢ় হয়। এবার পুলিশ পুরো ইনভেস্টিগেশনে পুরো বিষয়টা নামে, এবং আপনারা শুনলে অবাক হবেন, এই স্টোরি যখন আমি করছি ঠিক তার আগের দিন আসাম রাইফেলসও কিন্তু রেড করে একাধিক বিদেশি অস্ত্র এই অঞ্চল থেকে খুঁজে পেয়েছে। এই অঞ্চলের মেন সমস্যা হলো মায়ানমার বর্ডার, এবং আপনারা আরো শুনলে চমকে যাবেন, কুকি এবং এই পার্টিকুলার এই যে ভিলেজ অঞ্চল আছে সেখানকার মানুষ কিন্তু এখানে ভারত এবং মায়ানমারের মধ্যে বর্ডার দিতে ভারত সরকারকে দিচ্ছে না। অবাক লাগার বিষয় যে ভারতীয়রাই, কুকি সম্প্রদায় তো ভারতীয় সম্প্রদায়, তারাই এই অঞ্চলে যেন বর্ডার দেওয়া না হয় এর জন্য কিন্তু আন্দোলন অবধি শুরু করেছে 2 মাস আগে। ফলে এই অঞ্চলটি অরক্ষিত একটি অঞ্চল, ফলে এই অঞ্চলটিকে কাজে লাগিয়ে দিনের পর দিন বিদেশের অস্ত্র এই অঞ্চলে ঢুকছে। এবার সব থেকে বিস্ফোরক একটি খবর আপনাদের সামনে আমি তুলে ধরছি, ইন্ডিয়া টুডের খবর। ফলে বুঝতেই পারছেন অত্যন্ত অথেন্টিক একটি খবর। ইন্ডিয়া টুডে হঠাৎ করে চমকে যাওয়ার মতো একটি ইন্টারনাল মানে একটা ভারতের ইন্টারনাল একটি স্টোরি তুলে ধরে। সেই পুরো ঘটনায় মানে এই মায়ানমার 7 সিস্টার্স নর্থ ইস্টকে কেন্দ্র করে তারা একটি স্টোরি তুলে ধরেছে, যেখানে ড্যানিয়াল কর্নি নামক এক ব্যক্তির কথা কিন্তু উঠে এসছে। এই যে ড্যানিয়াল নামক ব্যক্তির কথা আমি বলছি, সেই ব্যক্তি আমেরিকার ডিপ স্টেটের এজেন্ট নাকি, সরাসরি কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। ডিপ স্টেটের এজেন্ট মানে কি? মানে আমেরিকার ডিপ স্টেট মানে আলেকজান্ডার সরোস, জর্জ সরোস, যারা বিভিন্ন দেশের সরকার পরিবর্তন করতে উঠে পড়ে লাগে, সেই ডিপ স্টেটের এজেন্টকে আমেরিকা এই অঞ্চলে পাঠিয়েছিল, এরকমই কিন্তু একাধিক সংবাদপত্র দাবি করেছে। সেখানে বলা হচ্ছে এই অঞ্চলে একাধিক ফরেন ফান্ডেড অ্যাক্টিভিটিস চলে, একাধিক হিউম্যান রাইট অর্গানাইজেশন এই অঞ্চলে আছে, এমনকি অনেক মিশনারি গ্রুপ আছে যারা ধর্ম প্রচারের নামে আসলে এই অঞ্চলের রিলিজিয়াস যে কমিউনিটি তাদেরকে বদলে দিচ্ছে, এই অঞ্চলের কালচারকে বদলে দিচ্ছে, এবং এই অঞ্চলে যা ট্রাইবাল মানুষ আছে তাদেরকে সম্পূর্ণভাবে বদলে দিচ্ছে। এবং এই টাইপের সংগঠনগুলো এর আগেও বিভিন্ন দেশে কাজ করেছে, যারা সরাসরি ডিপ স্টেটের টাকায় চলে, এবং একবার যদি কালচারটা বদলে দেওয়া যায়, সংস্কৃতি যদি বদলে দেওয়া যায়, তাহলে এই অঞ্চলের মানুষকে ভারত বিরোধিতায় কাজে লাগানো যাবে এবং এই অঞ্চলকে ডিস্টেবিলাইজড করা যাবে, যা ডিপ স্টেটের লং টার্ম জিওপলিটিক্যাল প্ল্যান। আপনারা অনেকেই জানেন এই অঞ্চলের যে খ্রিস্টান কমিউনিটি আছে তাদেরকে নিয়ে, বাংলাদেশে চট্টগ্রামে যে খ্রিস্টান কমিউনিটি আছে তাদেরকে নিয়ে, এবং এই অঞ্চলে নাগাল্যান্ডকে কেন্দ্র করে একটা বৃহত্তর জোল্যান্ড তৈরি করার চেষ্টা আমেরিকার পক্ষ থেকে বহু আগে করা হয়েছে, এবং এটা কিন্তু ডিপ স্টেটের জিওপলিটিক্যাল গোল। এই ড্যানিয়াল কর্নি এই ব্যক্তিকে, এই ব্যক্তি যখন ভারতে আসেন তখন তিনি নিজেকে মিশনারিজ নামে পরিচিতি দেন, অর্থাৎ তিনি ধর্ম প্রচারক হিসাবে ভারতবর্ষে কিন্তু আসেন। কিন্তু পরবর্তীকালে ধরা পড়ে যে এই ব্যক্তি কুকি সম্প্রদায়ের মধ্যে মিলিটারি ইকুইপমেন্ট সাপ্লাই করেছেন। সেই ইকুইপমেন্টের মধ্যে ড্রোন ছিল, বুলেট প্রুফ জ্যাকেট ছিল, এবং তিনি কিন্তু আমেরিকার সিআইএ এর কনভার্টিং এজেন্ট হিসাবে বিভিন্ন জায়গায় এস্টাবলিশড সেই রকম ব্যক্তি কিন্তু এই অঞ্চলের নর্থ ইস্টে দাপিয়ে বেরিয়েছেন এবং কুকি সম্প্রদায়ের উপর বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছেন। আরো শুনলে চমকে যাবেন যে এই ড্যানিয়াল নামক ব্যক্তি নেপালে কিন্তু অ্যারেস্টও হয়েছিলেন, ট্যুরিস্ট ভিসা ভায়োলেশন তিনি করেছিলেন, এবং তিনি
পরবর্তীকালে ধরা পড়েন যে নেপালেও এই ধরনের অ্যাক্টিভিটিতে তিনি ইনভলভ ছিলেন, যা বিভিন্ন সংবাদপত্রে বেরিয়েছে। ড্যানিয়াল ছাড়াও আরো দুজন ব্যক্তির কথা এখানে কিন্তু উঠে আসে। একজনের নাম জন ম্যাথিউ, যিনি আমেরিকার নাগরিক। অন্যজনের নাম মাইকেল জেমস, তিনিও এক আমেরিকার নাগরিক। অর্থাৎ আমেরিকা থেকে দিনের পর দিন কিছু ব্যক্তি এই অঞ্চলে ধারাবাহিকভাবে এসছেন এবং মিতেই এবং কুকি গ্রুপ, এই দুটো গ্রুপের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করেছেন এবং এই অঞ্চলের মানুষকে রিলিজিয়াসলি বদলানোর চেষ্টা করেছেন, খ্রিস্টান ধর্মের প্রতি আকর্ষণ বাড়ানোর চেষ্টা করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে কালচারাল একটা এক্সচেঞ্জ দুই দেশের মধ্যে করার একটা চেষ্টা করেছেন। এই প্রতিবেদনে বলা হয়েছে যে এই পার্টিকুলার ব্যক্তিরা ভারতবর্ষে এসেছিলেন ব্যাপটিস্ট ইভেন্টের নাম করে, অর্থাৎ খ্রিস্টানদের ধর্ম প্রচারণার জন্য যে ইভেন্ট, তার নাম করে ভারতবর্ষে তারা আসেন। 2022 সালে এই সংক্রান্ত আরো একটি তথ্য সামনে আসে। সেখানে বলা হয় এই একই কায়দায় একজন জার্মান এবং একজন সুইডিশকেও কিন্তু ভারত সরকার ধরে ফেলে এবং পরবর্তীকালে তাদেরকে কিন্তু ভারত থেকে বিতাড়িত করা হয়। অর্থাৎ বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট এই সকল ব্যক্তিরা দিনের পর দিন ভারতে এসছেন শেষ 2-3 বছর এবং সাধারণ মানুষকে ইনফ্লুয়েন্স করে ভারত সরকারের বিপক্ষে কাজে লাগানোর চেষ্টা ধারাবাহিকভাবে করা হয়েছে। এই অঞ্চলে কাজ করে আরো একটি সংগঠনের নাম উঠে এসছে, যে সংগঠনের নাম দ্য সুদান ইন্টেরিয়র মিশন। তারা কিন্তু আফ্রিকাতে হিউজ নাম্বার অফ মানুষের মধ্যে ধর্মকে বদলে দেওয়ার কাজ করেছেন। এবার এই পার্টিকুলার সংস্থাও কিন্তু কনভার্সনের কাজ করে। সেখানে বলা হয়েছে আসাম এবং মেঘালয়ের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দ্য সুদান ইন্টেরিয়র মিশন নামক সংস্থাটি বিভিন্ন ক্ষেত্রে অ্যাক্টিভ এবং ধর্ম পরিবর্তনের কাজ কিন্তু দিনের পর দিন করেছেন এবং ধর্মান্তরণকরণ একটা চেষ্টা এরা কিন্তু করেছে। পাশাপাশি এই পুরো বিষয়ে রয়ের প্রাক্তন অফিসার সরাসরি মুখ খুলেছেন, কর্নেল RSN সিং। তিনি পরিষ্কার বলেছেন আসলে ধর্মকে সামনে রেখে এই অঞ্চলে প্রক্সি ওয়ার চালাচ্ছে ডিপ স্টেট এবং এই টাইপের মানুষরা ভারতবর্ষে আসছেন ডিপ স্টেট এবং CIA এজেন্ট হয়ে। যারা এই অঞ্চলে এই অঞ্চলে আসছেন তারা খ্রিস্টান টেরোরিস্ট এবং তিনি পরিষ্কার বলেছেন এদের পিছনে ব্যাপটিস্ট চার্চ, খ্রিস্টান ব্যাপটিস্ট চার্চ এবং CIA কিন্তু প্রত্যক্ষ মদত করছে। পাশাপাশি এই অঞ্চলে আমেরিকার লং টার্ম জিওপলিটিক্যাল গোলটা কি, তিনি বলছেন মায়ানমার খ্রিস্টান কমিউনিটি, নর্থ ইস্ট ইন্ডিয়ার কুকি এবং নাগা কমিউনিটিকে নিয়ে একটা বৃহত্তর খ্রিস্টান রাষ্ট্র করতে চাইছে আমেরিকার ডিপ স্টেট, যার কাজ কিন্তু অলরেডি 2-3 বছর ধরে চলছে। আর যেখান দিয়ে এই স্টোরি আজকে শুরু করেছিলাম যে এই কুকি সম্প্রদায়ের হাতে, বিদ্রোহী গ্রুপের হাতে মিসাইল পৌঁছে যাচ্ছে, লং রেঞ্জ মিসাইল কালকে হয়তো পৌঁছে যাবে। ফলে আলটিমেটলি এরা কিন্তু বিদেশি শক্তির দ্বারা মদতপুষ্ট, যা ভারতের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক এবং ভবিষ্যতে কিন্তু মণিপুরকে কেন্দ্র করে ভারতকে অশান্ত করার চিত্র আমরা ফের একবার দেখতে পারি। অন্তত সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একদিকে লাদাখ, একদিকে কাশ্মীর, নর্থ ইস্টে 7 সিস্টার্স, পাকিস্তান, বাংলাদেশ, ঘেটে ঘ ভারতের জন্য ভবিষ্যতে বড়সড় কোনো ষড়যন্ত্র যেভাবে আন্তর্জাতিক শক্তিরা করা শুরু করেছে তা যে কিছু না কিছু আমাদের কাছে নিয়ে আসবে তা কিন্তু এই একাধিক রিপোর্টের পর স্পষ্ট হয়ে যায়। যাই হোক, যে রিপোর্ট আমি আপনাদের বললাম সেই রিপোর্টটি হলো একটি পূর্ণাঙ্গ রিপোর্টের 10%। আপনারা চাইলে যদি আপনারা কমেন্টে বলেন আমি ধারাবাহিকভাবে সেই রিপোর্টের বাকি অংশগুলো আপনাদের সামনে তুলে ধরবো। যদি আপনারা ইন্টারেস্টেড হন দেশের সুরক্ষার এই ধরনের খবরগুলো জানার জন্য, তাহলে আমি ধারাবাহিকভাবে সেই রিপোর্টগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। দেখবেন আমাদের দেশকে টুকরো করার জন্য কত বড় ষড়যন্ত্র আন্তর্জাতিক স্তর থেকে ধারাবাহিকভাবে হচ্ছে, আর আমরা দেশের রাজনীতিতে বসে ইন্টারনাল পলিটিক্সে মগ্ন, শুধুমাত্র সরকারের বিরোধিতা করার জন্য আমরা দেশেরই ক্ষতি কোথাও না কোথাও করে ফেলছি। যাই হোক, আপনারা আমার সঙ্গে একমত হতে পারেন বা নাও হতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।